পুরো হলরুম জুড়ে পিনপিন নীরবতা। কাউর মুখে কোনো টু শব্দ, কথা বার্তা নেই। আসলে কথা বলার ভাষা আপাতত কাউর কাছে নেই। আম্মু অতি সরকট না নিতে পেরে জ্ঞান হারিয়েছে। এই অতি শীতের মধ্যে ও আম্মু মাথায় আইসব্যাগ দিয়ে রেখেছেন মাথা ঠান্ডা করার জন্য আপি। এক ঝাঁক প্রশ্নবিন্দু সন্দেহ চোখ ট্যাগ করে আমার দিকে তাকিয়ে আছে আব্বু। আর আমি আপাতত তাকিয়ে আছি অসহায়ভাবে আপি আর জিজুর দিকে। মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, কেহেদো এই সাব জুট হ্যাঁ, জুট হ্যাঁ, জুট হ্যাঁ, হাউ পসিবল। আল্লাহ, এখন মনে হচ্ছে দুনিয়াটা আসলেই গোল। আমি এতদিন যাকে অল্লিগল্লির একজন আজাইরা পাবলিক অর্ফে ১ নাম্বার বখাটে ছেলে ভাবতাম, সেই আসলে ইরফান ভাইয়ার বড় ভাই ছিল। সব থেকে বড় কথা, উনি একজন ডিফেন্স অফিসার। হাউ। এই মুহূর্তে মাথা আমার প্রচণ্ড ঘুরছে, সাথে অসম্ভব চিনচিন ব্যথাও করছে। অতি প্রেসারে যেই মুহূর্তে আমি ব্রেন স্ট্রোক করে ফেলব। আজ মারা টারাও যেতে পারি, কোনো সন্দেহ নেই। ভাবনায় ছেদ পড়ল ইয়াদের শীতল হাতের স্পর্শতে। পাশে অসহায়ভাবে তাকিয়ে দেখি ইয়াদ আমার বাম হাত তার হাতমুঠো ফাঁকে খুব শক্ত করে ধরে রেখেছেন। আমার দিকে এক নজর গম্ভীরভাবে শক্ত মুখে তাকিয়ে সামনে আব্বুর উদ্দেশ্য বললেন, আঙ্কেল, আমি কি খুব খারাপ ছেলে? আমাকে কি আদৌ মেনে নেওয়া যায় না? নূর পাশে হাজবেন্ড হিসেবে আমি কি কোনোভাবে আপনার কাছে নূরের জন্য যোগ্য না? আমি জানি আমরা হুট করে যা করেছি তা একদমই ঠিক করিনি। আমার ভুল হয়েছে সব না জেনে এমন সিদ্ধান্ত নেওয়া। কিছুক্ষণ চুপ থেকে, আঙ্কেল, আমি আব্বুর থেকে শুনেছি আপনার আর আন্টির লাভ ম্যারেজ ছিল। মুচকি হাসি দিয়ে নিচে তাকিয়ে, আর কেউ না হোক আপনি তো আমার সিচুয়েশনে অ্যাটলিস্ট বুঝবেন। যাকে নিজের থেকে বেশি ভালোবাসি তাকে এত সহজে অন্যের হতে দেই কি করে? এই কাজ আর কেউ করতে পারলে ও আমি আদৌ করতে পারব না। কারণ আমি কোনো মহানবান গুণী ব্যক্তি না, আর না কোনো ব্যথপ্রেমিক যে নিজের প্রেয়সীকে অন্যের হাতে তুলে দিব। সামান্য নূরকে চোখের সামনে অন্য কাউর সাথে কথা বলতে দেখলেই যেখানে আমি বিন্দুমাত্র সহ্য করতে পারি না, দম বন্ধ হয়ে আসে আমার, আর সেখানে অন্যের হাতে কি করে তুলে দেই? এটা সারা জীবন এর জন্য। রফিক, তুই কি আমাকে আর বিন্দু মাত্ররও ভরসা করিস না? অভিমান এর সুরে ইয়াদের বিপরীতে আসিফ আঙ্কেল বলে উঠল, এটা কেমন কথা বলছিস তুই? আমি কেন তোকে ভরসা করব না? আর এর মাঝে এই কথা বলার মানে কি? রফিক, মানে আছে, তাই বলছি। ভরসা যেহেতু করিস তাহলে এমন চুপ করে আছিস কেন? তুই আর ভাবি যান, যেখানে স্বেচ্ছায় তোর বড় মেয়ের হাত তুলে দিচ্ছিস আমার ছোট ছেলের কাছে, সেখানে একই বাসায় ছোট মেয়ের হাত দিতে এত কিসের ভয়? জোরটা তোর কাজ করছে। তোর কি মনে হয় আমরা কি নূরকে ভালো রাখতে পারব না? তুই এত ইজিলি কিভাবে ভাবে কথাগুলো বলছিস আসিফ? আমি জানি তুই নূরকে ইশারাকে ভালো রাখবি, এতে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু তাই বলে এরা এমন হুটহাট বিয়ে করে ফেলবে? নূর সবেমাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, এখনও ও অনেক বাচ্চা। ওর পক্ষে সংসার করা, সম্পর্ক ম্যানেজ করা খুব কঠিন ব্যাপার। তুই বুঝছিস আমি কি বলতে বা বুঝাতে তোকে চাচ্ছি? আমি বলছি তোকে কারণ আমি মন থেকে চাইতাম ইশারা আর নূর আমার 2 ছেলের বউ হোক। আমি আগে আমার বড় ছেলে ইয়াদের জন্য তোর কাছে নূরের হাত চাইতাম, কিন্তু নূর আপাতত ছোট, ইন্টার ও শেষ হয়নি, তাই ওর কথা সাহস করে বলিনি। শুধু অপেক্ষা করছিলাম ওর এক্সাম শেষ হওয়ার জন্য।
এক্সামের পরেই আমি নূরের হাত চাইতাম তোর থেকে। আর ইয়াদ ও এখন বিয়ে করতে চাইছে না। তাই তো বড় ছেলেকে রেখে বিয়ে না দিয়ে আগে ছোট ছেলেকে বিয়ে দিচ্ছিলাম। ভাগ্য কি পরিহাস, আজ ছোট ছেলের কথা বার্তা দিনেই বড় ছেলের বিয়ে করে ফেলেছে। আজ যেহেতু একটা ভুলবশতে বিধাতা ইচ্ছায় নূর আর ইয়াদের বিয়ে হয়ে গেছে। আর নূর, ইয়াদ একে অপরকে ভালোবাসে। তাহলে আমাদের উচিত নিজেদের মাঝে মন মনতা না করে তাদের মেনে নেওয়া। আর তুই আক্কাস চাচা হইলি কবে থেকে রে? এমন করছিস কেন? মনে নেই তোর? ভাবিজানের বিয়ের দিনে তুই কি পাগলামোটাই করছিস? বিয়ের আসর থেকে ডাইরেক্ট কন্যকে তুলে নিয়ে এসেছিস, ভুলে গেলি সেসব? আসিফ ফফ চিল্লিয়ে, এখন চিল্লাস কেন? আমার ছেলে তো বিয়ে করে বউ নিয়ে ডাইরেক্ট শ্বশুরের কাছে নিয়ে এসেছে। আর তুই তো বিয়ের 2 বছর পর ইশারাকে নিয়ে গিয়েছিস, একবারে মনে নেই? দোস্ত যা হয়েছে মেনে নেয় তো? আমি কথা দিচ্ছি নূর, ইশারাকে আমি আমার মেয়ের মতো রাখব। আমি বেঁচে থাকতে ওদের কখনো কোনো সমস্যা হতে দিব না। ইয়াদ, ইরফান, নূর, ইশারাকে খুব ভালো রাখবে। আমার বাসার লক্ষ্মী হয়ে থাকবে আমার 2 মেয়ে। আর এক বাসায় কি কখনো 2 মেয়ের বিয়ে হয় না? হ্যাঁ, একটু উল্টা পাল্টা হয়েছে, বড় ছেলের সাথে ছোট মেয়ের, ছোট ছেলের সাথে বড় মেয়ের। আর এই ঝুঁটি তো উপর তালায় থেকে তৈরি হয়ে আসে। এত চিন্তা করিস না। যা হয় কিছু ভালো ভেবেই হয় আমাদের সাথে। এখন ভাবিকে দেখ, তার জ্ঞান ফিরাবি কি করে। রাত 12:30 দিকে আসিফ আঙ্কেলরা চলে গেলেন নিজ বাসার। 2 পরিবার সমাবেশ বৈঠকে মিলে ঠিক করা হলো আমার আর ইয়াদের পারিবারিক অনুষ্ঠান করা হবে। আজ থেকে ঠিক 1 সপ্তাহ পর আপি আর ইরফান ভাইয়ার সাথে এক বাসায়। যেহেতু এখন 2 মেয়ের বিয়ে একসাথে হবে, তাই অ্যারেঞ্জমেন্ট ঝামেলা কাজও অনেক বেড়ে গেল। আসিফ আঙ্কেলরা যাওয়ার পরই আম্মু আব্বু কিছুক্ষণ নিজেদের মাঝে আলাপ আলোচনা করে। রীতিমত দাওয়াতের লিস্ট লিখতে বসে গেছেন। সময় যেহেতু হাতে খুব কম, রাত 2টো বাজে এখন মুহূর্তে, এত রাতের মধ্যে ও বাসায় ছোটখাটো হট্টগোল তৈরি হয়ে গিয়েছ। খালা, খালু, মামা, মামি, ফুপি, ফুপার ব্যস্ততা হরবর্তে। সবাই কোমর কাপড় বেঁধে কাজে লেগে পড়েছেন। এত হইচই মাঝে ও আমার বিন্দুমাত্র কিছু ভালো লাগছে না। একদিনে বেশি পরিমাণ অতিরিক্ত টেনশনে করার কারণে মাথায় প্রচণ্ড রকমের ব্যথা টনটন করছে। মনে হচ্ছে মাথায় কোনো টাইমার বোম ফিক্সড করা হয়েছে আর ব্লাস্ট হওয়ার প্রসেসে আছে। খালাম্নি আমাকে দেখে হয়তো আমার অবস্থা আঁচ করতে পেরেছেন, তাই আমাকে আর আপিকে রুমে যেতে ইশারা দিল না। উপরে সিঁড়িপথে পা দিতেই পিছু থেকে আম্মু কাট কাট গলায় বলে উঠলেন, রিনা ওদের বলে দেয় সকালে যেন 10টার আগেই রেডি থাকে, কাল শপিংয়ে যেতে হবে, কোনো প্রকার ভাবে যাতে দেরি না হয়। তুমি চিন্তা করো না আপা, আমি ওদের সকাল সকাল ডাক দিয়ে দিব, দেরি হবে না। আম্মুর বিপরীতে খালাম্নি বলে উঠলেন। আর আমাকে চোখের ইশারা দিয়ে খালাম্নি ভরসা দিয়ে বুঝালেন সব ঠিক হয়ে যাবে। আম্মুকে একটু সময় দিতে। আমি খালামনির বিপরীতে শুধু খালি অলস ভঙ্গিতে মাথায় দুলালাম। এমনেতেই মেজাজ আমার তীক্ষ্ণতম বিগড়ে আছে। এর মধ্যে রুমে এসে দেখি কাজিন নামক বিনা সুইচের টেপ রেকর্ডগুলো সব গোল হয়ে খাটে বসে আছে। সাথে গা ঝালানো মতো মুখে তাদের চকচক ক্লোজ আপের এনার্জি লাইট অ্যাডের বাতি জ্বলে আছে। এখানে কি চাই তোমাদের? বেরিয়ে যাও বলছি। কাট কাট গলায় বলে উঠলাম আমি। লাভ স্টোরি সংজ্ঞাটা জানতে চাই। জামুনা আগে সংজ্ঞার A to Z এর বিবরণ দেয়। দীপ্ত, কোনো সংজ্ঞা নেই।
তোমরা এখান থেকে আপাতত আসতে পারো। নূর হতাশ হওয়ার সুরে বলল। বললেই হলো নেই। আমাদের কি নিব্বা ভাবিস? বিনা সংজ্ঞায় লেবু পাড়তে গিয়ে টুপুস করে বিয়ে হয়ে গেল তোর। এই কথা তুই বলবি আর আমরা মেনে নিমু সহজে? সব এত ইজি? ওই মাইয়া আমাদের কি বোকা ভাবিস আর নিজেকে অতি চালাক নারী ভাবিস? না মালিহা মনে করিস আমাদের কোনটা? যে বোংবাং 420 কইবি আর আমরা তা নিমিষে নাইচ্ছা মাইন্না ও নিমু বদ্ধ এর হাড্ডি। ফারদিন দেখ, এটা কিন্তু রুলসের বাহিরে চলে গেল একদমই। আমরা মিনিমাম হালকা পাতলা কাউর উপরে একটু ক্রাশ খাইলে ও কাজিন গ্রুপে টুপুস করে শেয়ার করি একে উপর এর কাছে। আর সেখানে তুই তলে তলে টেম্পু চালাইয়া ডাইরেক্ট বিয়া ও করে নিলি। এগুলো মানা যায়, একটু বললেই কি হতো, ফ্রিতে সাক্ষী দিতে হাজিরায় চলেই যাইতাম কাজী অফিসে। অনিক আয়া ভাবতে খুব অবাক লাগে বুঝছো অনিক ভাই, করোনার ট্রেন্ডিং যে এভাবে নিজেদেরই কপালে সুরসুর করে চলে আসবে জল্পনাতে ও কল্পনা করিনি কথাটা, বিশ্বাস করো। দীপ্ত আর বিশ্বাস। অনিক মানে কি বলতে চাস দীপু? বাই এনি চান্স দোস্ত তুই করোনা ভাইরাসে আক্রান্ত নাই তো? আল্লাহ ইশারা। ওই চুপ শেওলা গাছের প্রেতনি। যখনই মুখ খুলোস আমার জন্য তখনই অশুভকর কথা সাপ্লাই করস। বেয়াদব মাইয়া, কোনো দিন দেখলাম না তোরে আমার জন্য শুভ কিছু বলতে। করোনা ট্রেন্ডিং কি করোনা রে? কোন দুনিয়াতে বসবাস করো সকাইমা জেহি? করোনা ট্রেন্ডিং হল যারে পিচ্ছিকালে কোলে নিয়ে ঘুরছি একসময় আজ তার বিয়ে দাওয়াত পাচ্ছি হাতে, অথচ আমি আজ ও সিঙ্গেল রয়ে গেলাম অসহায় ভঙ্গিতে। দীপ্ত তোমরা কি আল্লাহ ওয়াস্তে চুপ হইবা একটু? বিনা সুইচের টেপ রেকর্ডগুলি চললে চলতেই থাকে, থামার কানো নাম নেই না। নিচে ফ্লোরে বসে কান্না করে। নূর তুই কান্না করছিস কেন? ইশারা। সবাই হঠাৎ নূরকে কান্না করতে দেখে খাট থেকে নেমে নূরের সামনে এসে দাঁড়াল। সবার মুখে চিন্তা এসে ভর করল, নূর কেন কান্না করছে এভাবে? তো আমার কি করা উচিত এখন? হাসব হে 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 করে, চিল্লিয়ে বলো চুপ কেন? আমি যে এখনো বাইচ্ছা আছি সহি সালামত। তোমাদের চোখের সামনে এটা শুকরিয়া আদায় করো তোমরা আল্লাহর কাছে। একদিনেই যে রংধনুর 7 রং দেখা হয়ে যাবে আমার। আমি কখনো ভাবি নাই যার কাছ থেকে দূরে যাওয়ার এত চিন্তা ভাবনা, আজ তার সাথেই কিসমত এসে ঝুড়ে ও গেল। আল্লাহ। মাথায় চুলের ফাঁকে হাত দিয়ে। নূর একটু বনিতা ছাড়া ক্লিয়ার কাট করে কথা বলবি। আমাদের কি হয়েছে? চিন্তিত সুরে। বুঝলাম না ঠিক দূরে যাওয়ার চিন্তা মানে। নিচে যতটুকু শুনে বুঝলাম তুই আর ভাইয়া একে অপরকে ভালোবাসিস। আগে থেকে আজ শুধু একটা ভুল তথ্য শিকার হয়ে ভাইয়া রেগে তোকে তুলে নিয়ে বিয়ে করেছে, অ্যাম আই রাইট? দীপ্ত নূরের সামনে হাঁটু গেড়ে বসে। নূর দীপ্তর প্রশ্নের বিপরীতে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, ইউ আর অ্যাবসোলুটলি রং ভাইয়া, আমি তাকে না, সেই আমাকে ভালোবাসে। মানে অয়। সবাই একসাথে বলে উঠল। আমি বলছি। ইশারা। ইশারা থেকে সব শুনে আর নূরের থেকে কাজী অফিসের ঘটনা শুনে সবাই শুদ্ধ হয়ে নিচে গোল হয়ে বসে আছে। কি ভয়ঙ্কর ঘটনা! রিভলভার দিয়ে ভয় দেখিয়ে শেষমেশ বিয়ে করে নিল। কাউর মুখে কোনো কথা নেই। সবাই নীরবতা পালন করছে। নূরের কান্না এখন থেমে গেছে। সবাই আর চোখে নূরের দিকে তাকাচ্ছে, ওর মনের মধ্যে যে কি চলছে বুঝতে চেষ্টা করছে।
তুই আসলেই খুব বোকা রয়ে গেলি নূর। আর সেই পুচকি আছিস বড় আর হলিনা চিন্তা শক্তিতে। মুচকি হাসি দিয়ে, কাউকে এত কাছ থেকে এতদিনে দেখে তুই মিনিমাম তার গেটা পাচার আচরণ চলাফেরা দেখে ও বুঝতে পারলি না সে আসলে কি? লাইক সিরিয়াসলি? শেষমেশ অল্লিগল্লি আবারা নাম দিয়ে দিল। হায় বোকা মেয়ে, মাথায় গাঁটটি দিয়ে দীপ্ত। চোচ ভাইয়া। নূর। গাধি প্রেম নামক কঠিন রোগে পড়লে যে কেউ প্রিয়তমাকে এক নজর চোখে দেখার জন্য ঘণ্টা পর ঘণ্টা অপেক্ষা প্রহর গুনতে পারে। তাই বলে সে অল্লিগল্লির আবারা হয়ে যায় না। আর যাই হোক, আমার ২৭ বছরের এক্সপিরিয়েন্স বলছে ইয়াদ খারাপ না। নিচে যতটুকু স্কেন করে বুঝেছি তাকে সে তোকে উম্মাদের মতো ভালোবাসে, খুব করে চাই। তাই তো এই গাধির জন্য তার এত পাগলামো। উফ। দীপ্ত। তাহলে এখন কি করব আমি? কি করবি? বিয়ে যেহেতু হয়ে গেছে সংসার করবি। বছরে পর বছরে ক্রিকেট টিম গড়ে তুলবি। মজার করে বলল দীপ্ত। ভাইয়া। কাঁধে চাপট দিয়ে। এখন আজাইরা প্যারা গাছ মাথায় আর না ভুনে। এক ঘুম দেয় মনকে, শান্তি হতে দেয় একটু। কাল বিয়ের শপিংয়ে যেতে হবে তো। কপালে চুমো দিয়ে। তোকে সবসময় চঞ্চলতা মানায় বনু, এভাবে লেটকানো চেহারাতে মানায় না। তাই অযথা মাথায় প্রেশার নিস না। যা ফ্রেশ হয়ে এসে এক ঘুম দে। দীপ্ত। ভাইয়ারা সবাই নিচে চলে গেল। আমি উঠে দীর্ঘ নিঃশ্বাস নিলাম। এখন মনটা কিছু হালকা লাগছে ভাইয়ার কথা শুনে। মনে হচ্ছে বুকের উপর থেকে ভারী যে পাথরটা এতক্ষণ ছিল তা সরে গেল। ঘুমে চোখ খুব ভার হয়ে আসছে। হামি নিয়ে দেয়াল ঘড়িতে তাকিয়ে দেখি ভোর 4:10 বাজে। মা। অলস ভঙ্গিতে ওয়াশরুমে দূরত্ব চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হলে রিল্যাক্সে ঘুম দিতে পারব। ওয়াশরুমে থেকে ফ্রেশ হয়ে এসে দেখলাম আপু আর মালিহা আমার বেডে শুয়ে আছে, তার মানে আজ তারা আমার রুমেই ঘুমাবে। বুঝতে আর সমস্যা হলো না। বেডে সাইডে গা এলিয়ে দিতেই ফোনের মেসেজ টুংটাং টোন বেজে উঠল। চোখ থেকে কাঁথা নামিয়ে বালিশের পাশে থেকে ফোন নিয়ে দেখি মেসেঞ্জার যুগে কেউ ফোনে মেসেজিং দিয়েছে। প্রিয়তমা। আজ কি জানো? যাকে 2 শব্দে বলে বাসর, আবার যাকে বলে প্রণয় থেকে একটি পরিণতির গল্প, যার মাঝে ভুনে আছে আমার এক ঝাঁক কত শত গোপনের স্বপ্নে না বলার তুমি রবে গল্পের কথা। অদ্ভুত এক স্রোতে জোয়ারে এই হৃদয়াখির মোহনীয়তে তুমি প্রবেশ করেছিল। সময়টা ছিল আষাঢ় মাস, কিন্তু আমি দেখেছিলাম তোমার আখিতে আমার নিজের জন্য সর্বনাশ। যে সর্বনাশে আমি প্রতিনিয়ত হাজারো বার বহুবার এই এক জীবনে পড়তে চাই। আজকে দিনকে ঘিরে অনেক ইচ্ছে ছিল। হাত রেখে সারা রাত ব্যালকনিতে বসে এক কাপ কফির সাথে গল্প গুজব করব। আমি ইন্ট্রোভার্ট, সবার মতো হয়তো নিজের অনুভূতিগুলো সুন্দর করে বলতে আদৌ পারব না। তোমার সংস্পর্শ আসলে এমনই, আমার সবকিছু গুলিয়ে যায়। তারপরও তোমার কোলে মাথা রেখে অনেক কিছু বলা ছিল। জানো তো, মনের গভীরে এতদিনে সব কথা জমিয়ে রাখতে রাখতে মন যে বড্ড পাহাড় সমান ভার হয়ে গেছে। এখন আমার শ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে। এই মেয়ে, এই তুমি এত খারাপ কেন? আমাকে এই তুমিবিহীন এই আসক্ত করে এখন দূরে বসে দিব্যিভাবে আরামসে ঘুমানো হচ্ছে। ঘুমিয়ে নিন ম্যাম, যত খুশি। আমার ও সামনে দিন আসছে, আমাকে খুব জ্বালিয়েছ না এতদিন। একবার শুধু আপনাকে খুব করে কাছে পাই, তারপর সব সুদে আসলে সুদ করে নিব বলে দিল ম। কোথাও আর যেতে দিব না, অনেক পালাই করে বেরিয়েছ না। আমার এই হৃদস্পন্দতা আপনাকে চিরতরের জন্য বন্দী করে রাখব।
ইতি আপনার সাইকো জামাই। খালামণির ডাকে সকালে হেলেদুলে ঘুম থেকে উঠলাম আমি আর আপি। খালামণি আমাদের তাড়া দিয়ে শর্টকাটে পরিবেশের 102 নং সংকেত বলে নিচে চলে গেলেন। কি বলে গেলেন কিছুই বুঝলাম না। সব যেমন মাথার উপর দিয়ে উড়ু উড়ু যাই বলে উবে চলে গেল। শুধু ঘুমো ঘুমো চোখে খালামণির যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। অলস ভঙ্গিতে হামি দিতে দিতে বালিশের নিচ থেকে ফোন নিয়ে চোখ আমার বড় বড় হয়ে গেল ইতিমধ্যে। 11:10 বাজে, তার মানে নানুর ছোট মেয়ে আপাতত রেগে বোম হয়ে আছেন। ওফ নূর, তুই আর এই জিন্দেগিতে সুনামিকে দাওয়াত দেওয়া আর বাদ দিবি না। আল্লাহ, এক লাফে খাট থেকে উঠে চট করে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। তোয়াল দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আয়াত খাটের উপরে বসে আছে। মুখে তার রাগী ভাব। তার পাশে আপি বসে আছে, ফোনে সম্ভবত ইফরান ভাইয়ার সাথে মেসেজিংয়ে কথা বলছে, টুংটাং আওয়াজ কানে ভেসে আসছে। আমি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তোয়ালটা টেবিলের উপর রেখতে পিছ থেকে আয়াত বলে উঠল তার গর্জন গলায়। পাক্কা 20 মিনিট ধরে আয়াত অরবেস্টি মার্কা দুঃখী ভরা কষ্টের ভাষণ বলে হাঁপিয়ে উঠেছে। দেখ আয়াত, আমার উপর অকারণে রাগ নিয়ে থাকবি না। আমার মন মানসিক এখন ঠিক নাই যে আমি এখন তোর দুঃখওয়ালা লাইন শুনে মুড ভাঙ্গাব। তাই অযথা রাগ দেখিয়ে কাজ হবে না আমার উপর। নূর বলল, আমি আপুর থেকে সব শুনেছি, তাই রাগ করছি না তোর উপর, কিন্তু আমাকে একটিবার তো জানাতে পারতি। জল যে রীতিমত এত দূর ও গড়ে গেছে। আয়াত বলল, তা কখন জানাতাম তোকে? ঘটনা যে অতি 420 গতিতে রটে গেছে আমার সাথে, আমি নিজেই একটা ধোঁয়াশার ঘোরে ছিলাম। চুল আছড়াতে আছড়াতে বলল নূর, সকালে তো অ্যাটলিস্ট জানাতে পারতি। নাও ইউ আর ম্যারিড, এটাও আর কাউ না, আমারই এক্স ক্রাশের বউ। হতাশ হওয়ার ভঙ্গিতে আয়াত, সকাল তো হলো, এখন সখিনার মা, জাস্ট চিল, এত প্যারা নেও কেন গো? আর ক্রাশ এক্স হওয়া স্বাস্থ্য জন্য অতি ভালো লাভবান খবর, বুঝছো, না হলে নতুন গুলার আগমন রটবে কি করে এই ছোট জীবনে বলো। চোখ টিপ দিয়ে বলল। দরজার বাহিরে দাঁড়িয়ে হাসি মুখে বলে উঠল দীপ্ত, কেমন আছো? হাসি মুখে রুমে আসতে আসতে দীপ্ত, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? বিরক্তি সুরে দীপ্ত বেকা চোখে তাকিয়ে বলে উঠল, থাপ্পড় খাইছো তুমি? আমি তোমার কোনো জন্মের ভাই লাগি বেয়াদব? বলছি না ভাই বলতে না বেকুব। এই জন্ম হাতের কাছে থাকতে আবার কোনো জন্মের হবেন? আপনি নূরের ভাই হলে আমার ও তো ভাই হন নাকি? আয়াত, দুনিয়াতে সব যদি ভাই আর বোন হইতে থাকে দিন দিন, তাহলে ছাইয়াটা কে হবে শুনি? দাঁতে দাঁত চেপে দীপ্ত, কি হ হো হো? বুঝলাম না, কিছু বললেন ভাইয়া? আয়াত, জাস্ট শাট আপ। রেগে আর একটি বার তোমার মুখ থেকে ভাই ডাক শুনলেই জিভ কেটে হাতে তুলে দিব ইডিয়েট। তারপর এসে কানের সামনে বেশি করে ভাইয়া বলো। নিচে ইয়াদ আর ইফরান এসে বসে আছে। 5 মিনিটে নিচে আয় তোরা কুইক। আয়াতের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলে গটগট করে চলে গেল। দোস্ত, দেখছিস কি সাংঘাতিক, তোর ভাই আমারে খাড়ার উপরে খাড়া কেমনে হুমকি দিয়া গেল। এটা ও কি বলা অপরাধে? ভাই বলার অপরাধে জিভ কাটবে আমার খাটাস। তোরে ভাই আর কমুনা খাটাস, কমু ছেকা খাওয়া কুত্তা, কত বড় সাহস আমার জিভ কাটবি এই আয়াতের? বজ্জাত ছেমোরা, তোর জীবনে ও ভালা হইব না কইয়া দিল ম। হারামি। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি চুপচাপ। পরন্ত দুপুরে কড়া রোদের আড়ালে নরম আলো ছড়াচ্ছিল,
রাস্তায় মানুষজন গিজগিজ করছে। আকাশ ভরা মেঘদের দল ছড়াছড়ি করছে, হয়তো কিছু সময়ের মধ্যে বৃষ্টি হয়ে নামার অপেক্ষা তারা আছে। হঠাৎ ওড়নায় টান পড়াতে ভাবনায় ছেদ ঘটল। চোখ বড় বড় করে বাহির থেকে চোখ ফিরিয়ে নিজের দিকে তাকিয়ে আমি রীতিমত কি আমার গায়ে ওড়নার এক কোনা অংশ ও অবশিষ্ট আর নেই। ওড়না গেল কই, মায়েরও তো টান পড়ল। পাশে বসা ইয়াদের দিকে তাকিয়ে দেখি, বাবা তোমার দরবারে এই কোনো পাগলের আমাদানি হলো নতুন করে বাপু। আশেপাশে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে চোখ বুলিয়ে দেখি সবাই সবার কাজে ব্যস্ত, কেউ আমাদের দিকে তাকাচ্ছে না আপাতত। যাক বাবা, বাঁচা গেল, কেউ দেখেনি তাহলে। আমার পুরো ওড়নায় ইয়াদের এক হাতে পেঁচানো আর এক হাত দিয়ে ওড়ানার কোনায় গিফটোয়ের দোকানের পাহাড় সমান তাল করছে, একটা উপরে একটা দিয়ে। হাবভাব এমন তার, খুব গম্ভীরভাবে ঠোঁট কামড়িয়ে কোনো বিশেষ কাজ মনোযোগ দিয়ে রেখেছেন। চোখ দুইটো একটু এইদিক সেইদিক হলে বড়সড় লস হয়ে যাবে ইতিমধ্যে উনার। বলি, আমার ওড়নায় আপনার কাছে গেল কি করে? দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল উঠলাম। নূর, কিভাবে আসবে আবার? উড়ে এসে ঝুড়ে টপকিয়ে এসেছে কোনো সমস্যা? তোমার গিফটও দিতে দিতে বলল। জানেন, 2 দিন আগে না আব্বুর সাথে আই চ্যানেলে একটা খবরে দেখেছিলাম, পাবনা থেকে 402 নং কক্ষ থেকে এক পাগল ইনজেকশন জারি দেওয়া পেশেন্ট পালিয়েছে। ওটা কি বাই এনি চান্স আপনি ছিলেন? আমার তো সন্দেহ হচ্ছে রীতিমত এখন। ইয়াদ গিফট দেওয়া বাদ দিয়ে নূরের দিকে বিস্ময়ভাবে তাকিয়ে আছে। বলে কি এই মেয়ে? আমাকে কি আপনার বেআইন লাগি যে ফালতু লজিক দিচ্ছেন? নিজেকে অতি চালাক হিরো আলমের বড় ভাই আর আমাকে বোকা ভাবেন, তাই না? চুপচাপ আমার ওড়না দিন, কি হাল করছেন? আমার ওয় কি কিউট টুসটুসি প্রিয় ওড়নাটার, আপনার লে হামলা কি বেহাল ফালুদা হয়ে গেছে বেচারির। আল্লাহ, আপনি একটা অতি লেভেলের ডোট আজাইরা পাবলিক। এত গিফটও আমি খুলতে খুলতে রীতিমত ফ্রিতে এখন 80 বছরের বুড়ি হয়ে যাব। দূর। নাক মুখ ফুলিয়ে ফুসফুস করে বলে উঠল। ইয়াদ ঘাড় ঘুরিয়ে চোরা চোখে নূরের দিকে ঝুঁকে তাকালো, চোখ মুখে তার বিস্ময় ভাব। নাক মুখ কুচকে গম্ভীর গলায় বলল, হোয়াট ডু মিন বাই ডোট? বোকা টোকা দিচ্ছ না তো এর মাঝে বাই এনি চান্স আমাকে? এত বিআইন সাহেবা হওয়ার শোক তোমার? এত সুন্দর একটা সম্পর্ক অপশন থাকতে সমস্যা নাই বলিও দুইটাই। আমি তো এখন পুরা দমে তোমারই। আর আমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই নাকি? আজব। চুপচাপ বসে থাকো। কোথায় উড়ে এসে কোলে ঝুড়ে পড়ল তোমার বরিং ওড়নাটা? কই, আমাকে একটা থ্যাঙ্কস জানাবা তার জন্য? দেখাচ্ছ গরম চোখ। তোমার ওড়নাকে আমি অতি বরিং নেসস থেকে নিজের ঘুমন্ত প্রতিভা দ্বারা এক নতুন রূপ দিয়ে দিল আজকাল কাউর আর স্বেচ্ছে ভালো করতে নেই। বুঝা হয়ে গেল আমার আজ তোমাকে দেখে। এই আপনার ভালো করার নমুনা, লাইক সিরিয়াসলি? চোখে চোখ রেখে দাঁতে দাঁত চেপে রাগিত সুরে বলে উঠল নূর। ইয়াদ চোখে সানগ্লাস দিয়ে ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে সামনে তাকালো, ঠোঁটের কোণে ফুটে উঠল তার হাসি, যাকে বলে মধুরতম হাসি। নূরের সাথে নর্মালভাবে আগের মতো করে কথা বলতে পেরে খুব ভালো লাগছে তার এখন। নূর আর কিছু বলল না। ওড়নাটা গিফটগুলো খুলে পুনরায় গলায় ভালোমতো পেঁচিয়ে আবার ও আগের মতো চুপচাপ বাহিরে দিকে তাকিয়ে আছে। পেছনের সিটে দীপ্ত, অনিক, ফারদিন বসেছে, নিজেদের মাঝে গুনগুন করে কথা বলছে। মাঝ বরাবর সিটে আমি ইয়াদ আর আয়াত বসেছি। আয়াত ফোনে শিল্পী নাটক দেখছে, তাই আপাতত আমাদের দিকে তার কোনো মাথা ব্যথা নেই। সামনে ড্রাইভিং সিটে জিজু আর পাশের সিটে আপি বসেছেন। পাক্কা 1.5 ঘন্টা জার্নি করে ঢাকা যমুনা ফিউচার শপিং মলে এসে পৌঁছালাম। শপিং মলটা বেশ বড় আর সুউচ্চ। আমি এর আগে একবার এসেছিলাম আব্বুর সাথে, আর আজ দ্বিতীয়বারের মতো এলাম ইয়াদের সাথে নিজের বিয়ের শপিং করতে।
3 ঘন্টা যাবৎ দেখে চলছি নিজের জন্য, কিন্তু কিছু পছন্দ হচ্ছে না আমার ঠিক করে। আপুর শপিং প্রায় শেষের দিকে। আয়া তো নিজের মতো শপিং করছে একদমে আজ। আমি ওদের দিকে এক নজর তাকিয়ে দোকান থেকে বের হয়ে গেলাম। পাশে দোকানগুলোতে বাহির থেকে চোখ বুলিয়ে দেখছি। হঠাৎ একটা দোকানে গ্লাসে বেদ করে লেমন কালারের একটা শাড়িতে আমার চোখ গিয়ে আটকে পড়ল। শাড়িটা অসম্ভব সুন্দর। আমি দোকানে গিয়ে শাড়িতে হাত বুলিয়ে দেখছি। লেমনের মধ্যে কালো সুতোর চারুকাজ। ভালো লেগেছে ভীষণ। শাড়ির দিকে তাকিয়ে বললাম, এক্সকিউজ মি, এটা প্যাক করে দিন। আমি পিছে তাকিয়ে দেখি ইয়াদ দাঁড়িয়ে আছে আমার ঘায়ের সাথে একদম লেগে, এক হাত ও দূরত্ব নেই আমাদের মাঝে। আপনি তো কাকে আশা করছিলে নিজের এত কাছে? আপনি এত লুচু বাঘ হলেন কবে থেকে বলুন তো? আগে তো এমন ছিলেন না, এত কাছে ও আসতেন না কথা কথা। আজ এত অদ্ভুত আচরণ করছেন কেন? কারণ আজকের কথা সব থেকে আলাদা তাই। কি এমন কথা আলাদা? আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছি। কারণ আজ আপনি আমার বউ, তাই আপনার প্রতি আমার অধিকার বোধটাও আজ অনেক বেশি কাজ করছে অন্য দিনের তুলনামূলক থেকে। নাক টেনে বুঝছেন ম্যাডাম ফুলপরি? স্যার, শাড়ির বিলটা আর এই যে শাড়িটা। শাড়ির প্যাক হাতে দিতে দিতে বলে উঠলেন দোকানদার। ইয়াদ হাসি খুশিভাবে শাড়ির প্যাকেটটা আর নিজের ক্রেডিট কার্ডটা নিলেন। আমি বিলের দিকে এক নজর তাকিয়ে পাগল হওয়ার উপক্রম। এই কে, কোথায় আছিস? আমাকে কেউ একটু ধরতো, এসে আমি পড়ে যাচ্ছি। এত চোরের উপর বাটপারি, আর্ঙের বাচ্চা। এই শাড়ি হাইস্ট গেলে সবেচ্চ 5,000ই হবে, কিন্তু আমাকে ভুল ধারণা প্রমাণ করে দিল আর্ঙের বাচ্চা। এই কারণে আমি আর্ং থেকে স্বপ্নেও ভুলে টুলেও ফ্রিতে ও এসে কিছু নিতে চাই না। বিল আসছে 52,000 টাকা, ভাবা যায়। আজ মনে হয় ইয়াদ বেটা পুরো দমে ফকির হয়ে গেল। উপসদোষ হলে হলো, তাতে আমার টাকলা বাবার কি? সন্ধ্যায় থেকে বাড়ির পরিবেশ বিয়ের বাড়ি গন্ধে চারদিকে ম গমগম আমেজে হট্টগোল বেঁধে আছে কিছু নিকটজন আত্মীয় স্বজনের ভিড়ের মাঝে। বাচ্চারা নিজেদের মতো চারপাশে আনন্দে ছুটাছুটি করছে। হলরুমে নিচে উপরে চেয়ারে সোফায় যে যেখানে পেরেছে বসে সবাই একজোট হয়ে হাসাহাসিতে গল্পে মেতে এক হয়ে আছে। আম্মু খালামণিরা আপাতত রান্নাঘরে গরম গরম সবজি পাকোড়া আর চা করছেন। আমি আপি অ্যাসিস্ট্যান্স ডিউটি পেয়েছি আজ তাদের থেকে রান্নাঘর থেকে গরম গরম পাকোড়া প্লেটগুলো হলরুমে সার্ভিসিং দেওয়ার। আমার বেচারা 3 গুণধর ভাইদের করুণ নাজেহাল অবস্থা, কাজ করতে করতে এক একটা টাইটাই ফিসস দম ছাড়ার মতো ও ঠিক করে সময় পাচ্ছে না তারা। 2 দিন ধরে ডেকেরশন এই কাজ ওই কাজ করেই চলছে, কাজের আর শেষ নেই তাদের। কাল হলুদ মেহেদি প্রোগ্রাম, 2টা একসাথে হবে, তাই কাজের চাপ ও বেশি আপাতত তাদের উপর। সন্ধ্যায় থেকে দীপ্ত অনিক ভাইয়া বাহিরে লাইটিংয়ের কাজগুলো দেখছে। ফারদিন স্ট্রজের জন্য ফুল অর্ডার করতে গিয়েছে সেই বিকালে। আব্বু খালু ফুপারা বাগানে মেন্ডেইলের কাজ দেখছেন। এত কম সময় মধ্যে হাতে সামনে 3 দিনের জন্য ভালো কোনো কমিটি সেন্টার খুঁজে পাওয়া যায়নি। একটা পেয়েছে খুব কষ্টে, তাও একদিনের জন্য। কমিটি সেন্টার বুকিং করতে হলে কমসে কম 1 মাস বা 15 দিন আগে বুক করতে হয়। সে জায়গায় বিয়ে প্রোগ্রাম শুরু হওয়ার 3 দিন আগে তো মুখের কথায় তো আর পাওয়া যাবে না। আব্বুর চেনা জানা এক কমিটি সেন্টার মালিক আব্বুর বন্ধু ছিল, তার থেকে একদিনের জন্য আপাতত ম্যানেজ করা হয়েছে খুব কষ্টে বিয়ের দিনের জন্য। রাত 11টায় সবাই নিচে একসাথে ঢালাই বিছানাতে বসে গরম গরম ভাত, আলুর ভর্তা, ডাল দিয়ে রাতের খাবার খাচ্ছি। এত মানুষের জন্য তো কম সময় মধ্যে শত কাজের চাপে আলাদা কিছু করা আদৌ সম্ভব না।
তাই রাতের মেনুতে শর্টকাট খাবার রাখা হয়েছে, তাতেই আমরা মহা খুশি সবাই। আলুর ভর্তা আর ডাল যেখানে থাকে আর লাগে না কিছু সেখানে। সবার চেহারাতে নিমিষেই সারাদিনের কাজের ধকল ক্লান্তির ছাপ ফুটে উঠেছে। রাতের খাবার খেয়ে যে যেখানে পারছে সেখানেই ছড়িয়ে ছিটিয়ে শুয়ে পড়ছে। সব ছেলেদের জন্য ছাদে বরাদ্দ ঢালাই বিছানা করা হয়েছে। রুমে এসে দেখি আমার খাট পুরো বুকিং আন্ডাকান্ডা পিচ্ছি বাহিনী দিয়ে। নিচে পাতলা একটা চাদর বিছয়ে তার মধ্যে আপি আর মালিহা শুয়ে আছে। মালিহা আপাতত ঘুমের সমুদ্রতল দেশে গিয়ে হাবুডুবু খাচ্ছে, আর আপি তার পাশে ফোনে স্ক্রিনে তাকিয়ে মিটমিট করে হেসে প্রেম আলাপে হাবুডুবু খাচ্ছে। আমি বুঝি না বাপু, এরা সারাদিন এত কথা বলে কেমনে ভাই হাউ, আর এত এত কথার টাঙ্কি আসে কোথা থেকে? বলি, তোমাদের কি কথার ঝুলির টাঙ্কি কি শেষ হয় না, আর মুখ কি ব্যথা ট্যাথা করে না? এখানে আমার জামাইরে কেউ দেখো, জোড়াজুড়িতে বিয়ে করে উদ্ধার করে ফেলছে আমাকে মহাশয়ে। সারাদিনে একটা ফোন তো দূরে থাক, একটা ভুলে টুলে বাইয়েনি চান্স মিসকল ও দেই না ঠিক করে, বেয়াদ্দপ বজ্জাত ছেমোরা। এই তাহার সাইকোগিরি অতিরিক্ত চাওয়া, উত্তলিয়ে পড়া বলকানো বরাদ্দ প্রেম ছিল আমার জন্য, যা বলকিয়ে শেষ। শালা খচ্চর, এই ছিল এতদিন জমিয়ে রাখা প্রেম তোর মনে, বিয়ে করেই টাইটাই ফুসফস বজ্জাত হোলা। কত শখ ছিল আমার এই ছোট মনে, ভার্সিটি লাইফে গিয়ে সিনিয়র ভাইয়ের সাথে চুটিয়ে হাতে হাত ধরে একটা প্রেম শ্রেম কর্মু। তার জন্য এতদিন ধরে ২৯টা প্রপোজাল ও রিজেক্ট করছি সেই ৪টি খানি কথা। স্বরূপ ফলাফল হলটা কি কচু? বিয়ের আগে যে একটু জামাইয়ের সাথে চুটিয়ে প্রেম কর্মু, তাও কপালে সৌভাগ্য আর দেখা মিলল না আমার। নুররেওয়, এই জীবনে তোর কপালে আর প্রেম লিখা নাই। থাক হুদ্দাই কষ্ট করে আর বুক হাড্ডিয়া সেন্টি হইস না, এখন ঘুমায়ে। বাসার উঠান আজ রীতিমত নানাভাবে নানা রঙে চারদিকে নতুন সাজে নিজেকে সাজিয়ে উঠেছে। দরজার সামনে সাদা, রানী, হলুদ রং দিয়ে ছোটখাটো আলপনা করছে আয়াত, মালিহা মিলে। চারপাশে নানা ক্লারের ছোট বড় নিশানের ফুল দিয়ে সাজানো হয়েছে। ছোট থেকে বড় সবাই আজ নিজেকে সাদা রঙে সাজিয়েছে তুলেছে, রং খেলার আয়োজনের জন্য। মেয়রা সাদা জামা, সাদা প্লাজো আর নীল ক্লারের চুন্ডি বাটি কোরনায়, হাতে কিছু রেশমি চুড়ি। ছেলেরা সাদা কাবলি সেট আর ধুতিতে নিজেদের সাজিয়ে তুলেছে। সব যেমন সাদায় সাদা, সবাইকে আজ অসম্ভব সুন্দর লাগছে। বাগানের ছোট টেবিলে ৫ থেকে ৬টা থালায় নানা ক্লারের রং রাখা আছে, আর তার পাশে ট্রেতে কিছু লাসির গ্লাস, পুদিনা জার্জো রাখা আছে, সাথে কিছু ফাস্টফুড খাবার রাখা আছে। টেবিল থেকে কিছু দূরে গানের ২টো বক্স রাখা হয়েছে। এর মধ্যে করো তালিতে সবাই রীতিমত চারদিকে ছুটাছুটি করা শুরু করে দিয়েছে, হাতে নানা ক্লারের রং নিয়ে একে অপরের পিছে ছুট লাগাচ্ছে। রং দিচ্ছে চিল্লি করছে হাসিতে। আমি চুপ করে এক কোনায় দাঁড়িয়ে নীরব দর্শকের মতো দেখছি তাদের এক একটা ভূত প্রেতনিকে। আমার আপাতত এত সেজে ভূত হওয়ার ইচ্ছে নেই, তাই ফাঁকে ফাঁকে ফোনে টুক করে সেলফি ক্লিক করে নিচ্ছি এদের, পরে সেইভাবে বিনোদন দিয়ে পচাতে পারবো ভেবে। আমার সামনে রং নিয়ে কেউ আসলেই আমি চোখ দিয়ে রাঙিয়ে শাসিয়ে দিচ্ছি দিতে না, আমার রঙে অ্যালার্জি আছে বলে, ডাহামিসা কথা। এর মধ্যে ফারদিন চিল্লিয়ে ডিজের উদ্দেশ্যে বলে উঠল, আবে ইয়ার গানা তো এক বাজা দো। ইতনা মাজা কিউ আ রাহা হ্যায়, টিউন হাওয়া মে ভম মিলায়া। আয়াত দীপ্তকে কাঁধে ধাক্কা দিয়ে মাথা হাত দিয়ে কোমর দুলিয়ে স্টেপ করল গানের এই লাইনের সাথে তাল মিলিয়ে। দুগনা নশা কিউ হো রাহা হ্যায়, আঁখোं সে মিথা টিউন খেলিয়া। দীপ্ত, ফারদিন, অনিক, মালিহা, তাসফি স্ট্রোজে গিয়ে ও তেরি ম্যাল ম্যাল কি কুর্তি গুলাবি হো গাই।
मंचली चाल कैसे नवाबी हो गई। চো তাসফির মালিহার হাত ধরে এক টান দিল আর দীপ্ত আয়াতের बैलम पिचकारी जो ट्यून मुझे मारी तो सिद्धि सद्धी चोरी शर्भी हो गई। आयातेर गाले रंग दिए दीप्त हाँ जीन्स पहन के जो ट्यून मारे टुमका तो लट्टू पड़ोसन की भाभी हो गई। मालिहा के हाथेर द्वारा गुड़िए पायर साथे पा मिलिए तासफिर आपी आमार मने हय तासफिर कोनो भावे और काचा ना गला डाल मालुर ऊपर गलानोर अति प्रचेष्टाई आछे बुझछो। आमार हारामी बेस्टी आमार बोन एर साथे लाइन दिच्छे। एटाओ आमार बियेर प्रोग्रामे एसे शाला एत सहजे तो आमी तोर डाल गलते दिब ना एइखाने तासफिर बाच्चा। चोख छोटो करे डेबिल स्माइल दिए सामनेर दिके ताकिये बोले उठल नूर तो की करबे शुनी। कानेर सामने फिसफिस करे बोल्ल। हठात् कानेर सामने पुरुषाली कण्ठ सुर पेये नूर केঁপে उठल भय पीछे ताकिये देखे एकजोड़ा चोख भ्रू उঁচু करे नाचिये ओर दिके ताकिये आछे मुखे तार आঁকাবাঁকা दाँतेर एक दुष्टु हासि। आपनी बिस्मित चोखे तो काके चिंता करछिले। शुनो मेये এই यादবিহীন তোমার জীবনে এত কাছে আসার কেউর দূর সাহস নেই বুঝছো তাই এই কথা দূর স্বপ্নেও ভুলে এনো না মনে। চোখ ছোট করে বলেই সবার দিকে আর চোখে তাকিয়ে আড়ালে নূর হাত ধরে টেনে পিছনে হাঁটা ধরল। আরে আরে করতেছেন কি মশায়? এমন কোয়া নাই বলা নাই, হুটহাট কথা কথায় এত কিল্লাই টানাটানি করেন আমায়। কপাল কুঁচকে তা একটু পরেই জানতে পারবা। পিছে নূরের দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে মেন্ডেইলের পিছে নূরকে এনে এক প্রকার দাঁড় করাল ইয়াদ। নূর কপাল কুঁচকে নাক মুখ ফুলিয়ে ইয়াদের দিকে তাকিয়ে আছে বিপরীতে। কথায় কথায় কপাল আর নাক এত কেন কুঁচকাও ঠিক করো বলছি। কুইক গম্ভীর হয়ে ইয়াদ করুমা আরও বেশি করে করব সন্দেহ দৃষ্টিতে ইয়াদের আরও সামনে এসে। আপনার তাতে কি? কথা কথায় কেন এখন তো উঠতে বসতে খাইতে ঘুমাতে করব আপনার সমস্যা। দাঁতে দাঁত চেপে আমার তাতে সমস্যা হবে কেন? আমারই তো তাতে উল্টো আরও ভালো সুবিধা হবে অনেক। ৩২ বাতি দিয়ে মানে আমার কপাল নাক দিয়া কি করবেন আপনি? আমি যখন তখন টুপুস করে তোমার লাল কিউট নাকটাই কামড় দিতে পারব। শয়তানি হাসি দিয়ে উপরের ঠোঁট দ্বারা নিচের ঠোঁট চেপে ইয়াগগগ গগ 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 থু কি চিন্তা ভাবনা আপনার ওয়াগগগ গগ। চোখ বুঝে বলে উঠল ভাবা। আর কিছু বলা আগে ইয়াদ নূরের টস্টস গালে নিজের হাতে থাকা রঙগুলো সাদা গালে রাঙিয়ে দিল। নূর হ্যাঁ করে ইয়াদের দিকে তাকিয়ে আছে মনের মধ্যে কিছু কিছু কঠিন থেকে কঠিনতম গালি মনে করছে বলার জন্য। ओ क्यों नो वैकेंसी की हॉटो पे गली है चेक कर तेरा दिल का कमोरा तो खाली है। গানের লাইনের সাথে সুর মিলিয়ে ঠোঁট কামড়ি এক হাসি দিয়ে বলে ইয়াদ চলে গেল। সকালে রং খেলার শেষে ঘণ্টাখানিকের জন্য সবাই ছোটখাটো রেস্ট নিয়ে নিল। দুপুর থেকেই আবার বাসায় জোর কদমে আয়োজন চলছে। সবাই হাসি মজায় ব্যস্ততায় মোহ হয়ে আছে। আজ বাসার বড় থেকে ছোট সবাই একদমই কাজে ব্যস্ত হয়ে পড়েছে সকাল থেকেই। কেউ যেন আজ এত কাজের মাঝেও কিছুতেই ক্লান্ত হতে চাচ্ছে না। ৩টার দিকে আবারও গান বাজনা শুরু করা হয়েছে। নূর ইয়াদ দেওয়া সেই আর্ঙের লেমন মধ্যে কালো সুতার চারুকাজের বাঙালি স্টাইলে শাড়ি পরেছে। মাথায় মাঝ বরাবর সিথি করে একটা কাঁচা কাঠগোলাপের ফুলের টিকলি, চোখে গাঢ় করে কাজল, কানে কাঠ গোলাপ ও বেলি ফুলের ছোট দোল, চুলগুলো কাঁধে নিচে ছড়ানো যা বাতাসে কিছুক্ষণ পর পর দোল খেলছে। 2 হাতে বেলি ফুল আর লাল গোলাপের সম্মিলিত চুড়ি পরেছে। চেহারাতে মেকআপের তেমন বিশেষ কোনো ছাপ নেই, শুধু ঠোঁটে লাল টুকটুক ক্লারে লিপস্টিক দেওয়া। এই সামান্য হালকা সাজে নূরকে দেখতে আজ ভারী মিষ্টি লাগছে।
ইশারা গাঢ় সবুজ মধ্যে কালো পাথরের কাজ করা ভারীযুক্ত লেহেঙ্গা পরেছে। কানে কাঁচা বেলি ও গোলাপ সম্মিলিত ফুলের দোল, চুলগুলো এক সাইডে এনে এলোমেলোভাবে বেনি করা। এক হাতে কালো পাথরের ঘড়ি, আর এক হাতে কাঁচা ফুলের চুড়ি। চেহারাতে হালকা মেকআপের সাজ। আজ ওকে দেখতে কোনো ওরূপসী থেকে কম লাগছে না। হঠাৎ কথা নেই বলা নেই বিন ভুলায় মেহমান কি তারাফ বাহিরে অঝোর দ্বারা বৃষ্টি হচ্ছে, তাই আপাতত বাসায় ভিতরেই হলরুমের সোফাগুলো সব এক সাইডে রেখে ছোটখাটোভাবে মেহেদি প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। নূরকে মালিহা ও আয়াত মিলে মেহেদি পরিয়ে দিচ্ছে আর ইশারাকে তার দুই ফ্রেন্ড মিলে পরিয়ে দিচ্ছে। নূর ও ইশারা ৩২ বাতি দিয়ে সামনে থাকা সীমিত আকারের ছোটখাটো বিনোদন দেখছে আর খিলখিল করে চোখ বুজে হাসছে। এত বাড়ি বিরক্ত হচ্ছে যারা ওদের দুইজনকে মেহেদি পরিয়ে দিচ্ছে। দুই বোনকে চোখ রাঙিয়ে কিছুতেই শাসিয়ে স্থির করতে পারছে না বেচারিরা। অনিক, ফারদিন, দীপ্ত, তাসফি, বাকি কাজিনরা আর ইশারার কিছু ফ্রেন্ডরা মিলে তুমি ছুঁয়ে দিল হাত আমার কি যেন হয়ে যায় গানে উড়াধুরাভাবে ডান্স করছে। পাক্কা ২ ঘন্টা পর মেহেদি পর্ব সম্পূর্ণ শেষ হতেই আম্মু খালাম্নি চট করে আমাকে আপিকে উপরে পাঠিয়ে দিল রুমে রেস্ট নেওয়ার জন্য। সন্ধ্যায় পর আবার হলুদের প্রোগ্রাম আছে তাই। রুমে এসে আমি গাছ ফ্যান ছেড়ে দিল আর ২ হাত তুলে সামনে দাঁড়িয়ে আছি একঝাঁক বিরক্তি নিয়ে মেহেদি শুকানোর জন্য। আপি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইফরান ভাইয়ার সাথে ভিডিও কলে তার প্রেম কথোপকথন চলছে। আয়াত, মালিহা খাটে বসে বসে আজকের তোলা ফটোসেকশনগুলো এফবিতে পোস্ট করা শুরু করে দিয়েছে রীতিমত। আমি কিছুক্ষণ কপাল কুঁচকে ওদের কারবার কৃতি দেখে বিরক্তি নিয়ে চলে গেলাম ওয়াশরুমে ফ্রেশ হতে আর হাত ধুতে। আমার একটাই সমস্যা, আমি মেহেদি দিল পানি দিয়ে ধুয়ে ফেলি, পুরোটা হাতে নিয়ে গুড়ে গুড়ে শুকানোর মতো এত ধৈর্য শক্তি কোনো কালেই ছিল না আমার। আজ ও তা হলো অতিক্রম, কিছু আলাদা হলো না আমার সাথে। ফ্রেশ হয়ে বের হতে না হতেই মাথা ১.৫ কিলোকা বাজ পড়ল। সামনে তাকিয়ে দেখি পার্লারের মেয়েরা ইতিমধ্যে এসে হাজির আমার আর আপির জন্য। অলস ভঙ্গিতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি মায়েরও ৬টা বাজে। মরি যাই অবাক হয়ে। আপনারা আজকে কেন এসেছেন? বেকুবের মতো কথা কেন বলছিস? উনারা আসবেন না তো কে আসবেন? আমাদের সাজাবে বলেই তো এসেছে। ইশারা, বলি এখনই কি আমাদের সাজাবেন? একটু হিসহস্যস করুন না আফারা আমার সাথে, করুন সুরে। কালকে সাজালে টাজালে হয় না। বলি কি শুনেন, কাল তো সেই আমাকে সাজাবেনি, তাই আজকে এত এক্সট্রা কষ্ট করা লাগবে না আপনাদের। কাঁদো কাঁদো হয়ে বলল নূর। না হয় না, কোনো হিসহস না। বিয়ের কনেকে সাজানো কি সেই ৪টি খানি মুখের কথা? বিরক্তি হয়ে। এখনই তোকে সাজাবে তারা, বেশি পকপক করলে ডাইরেক্ট আন্টিকে ডাক দিব বলে দিল নূর কাট কাট গলায় বিরক্তি সুরে বলে উঠল। আয়াত, লো ঠেলা, আমি আর বিয়েই করমু না কোনোদিন জিন্দেগিতে বাইচ্ছা থাকলে। বিয়ে করলে যে এত প্যারা নিতে হয় কে জানত। এখন আমাকে ১.৫ ইঞ্চি আটা সুন্দরী হয়ে বসে থাকতে হবে ওই উগন্ডার বদ্দ ফাজিল লোকের জন্য। রুমে উপস্থিতি থাকা সবাই নূরের কথা বলা ভঙ্গি রিয়েকশন দেখে হেসে দিল। বলি বইন, বাই এনি চান্স ৪টে বিয়ে করা যে ফরজ, তুই কি ভুলে সেই হাদিস পালন করার চিন্তায় আছিস? ভ্রু নাচিয়ে। আমার ভাসুর মশাই কি এই কথাটা জানে? তার বউ একবার বিয়ে হয়ে যাওয়ার শর্তে ও আবার পুনরায় বিয়ে করার পরিকল্পনায় আছে। ভুলেও এই কথা মাথায় আনিস না, এটা আমাদের জন্য না, ছেলেদের জন্য বরাদ্দ। রোল পরা হাসি দিয়ে। ইশারা, আপি। রাত ৮টায় দিকে আমার সাজ কমপ্লিট হলো প্রায় ২ ঘন্টার প্রচেষ্টাই। এত ভারী লেহেঙ্গা, গয়না,
হেয়ার স্টাইল নিয়ে আমার নিঃশ্বাস ফেলতেই এখন ভার ভার লাগছে, লড়তে ও পারাচ্ছি ঠিক করে। ইশারা আর নূর তামিল স্টাইলে কাঁচা হলুদ আর সবুজ রং মিশিত ভারী শাড়ি পরে বসে আছে, সাথে আর্টিফিশিয়াল ফুলের গহনা পরানো। আজ দুই বোনকে দেখতে বেশ মিষ্টি লাগছে, দুইজনকে পুরো টুইনি টুইনি লাগছে সেইম সাজে, ওদের থেকে চোখ সরানো যেমন দেয়। বাব্বা, এই লম্বা জামাইয়ের জন্য আমার মতো বাটুকে কত বড় হিল ধরিয়ে দিল। অবশ্য আমি অতও বাটু না, কিন্তু এখন তো হাঁটতে হিমশিম খেতে হচ্ছে। কি আর করার, ওই বেটা সাইকো 6 ফুট 2 ইঞ্চির জল্লাদের জন্য কষ্ট হলেও হাঁটতে তো হবেই। আজ থেকেই এমন হিল পরে হাঁটা প্র্যাকটিস শুরু কর দেয় নূর, কাল আর কষ্ট হবে না তাহলে। স্ট্রোজে আমাকে আর আপিকে বসিয়ে দিল আমার গুণধর ভাইরা আর ফ্রেন্ডারা মিলে। একে একে সব রিলেটিভ এসে এসে লে হামলা ফোটোসেকশন করে যাচ্ছে। তার সাথে তো ফটোগ্রাফার মশায় ফ্রি আছে, এই স্টাইলে ওই স্টাইলে দাঁড়িয়ে বসিয়ে পিক তুলছে। বলি, বেটা কি ক্লান্ত হয় না? আমি তো ইতিমধ্যে তার বসানো দাঁড়ানো স্টাইলে মুভ অন করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, কখন জানি এত মুভমেন্টের জ্বালায় আমার ঘাড়টা তেরা হয়ে যায়। এর মধ্যে আয়াত হাসিখুশিভাবে স্ট্রোজে উঠে আমার সামনে এসে দাঁড়ালো। ওর এত অকারণে হাসি দেখে আমার পিত্ত আত্মা রুহু জ্বলে উঠল। যখনই ও আমার সামনে এসে এমন চিরল দাঁতের ক্লোজ আপের হাসি দিয়েছে হিহি করে, তখনই আমাকে বেশ বর্ষর বাস দিয়েছে এই ছেমরি। কি চাই এখানে? চোখ ছোট করে বলে উঠলাম, কিছু না। তাহলে কোনো সুখে এত পোয়া মাছের মতো হ্যাংলা হয়ে দাঁত দেখাচ্ছিস? তোর দাঁত যে পোয়া মাছের মতো অতি 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 মায়রায় রিক্ত সুন্দর, সবাইকে তা বুঝাচ্ছিস? দোস্ত, তুই আমারে এমনে সবার সামনে বলতে পারলি? অসহায় হয়ে। তুই কানা হইলি কবে আয়াত? এখানে সবাই আসলো কথায় থেকে? নেয় কি নিব? ধরত আজীব তো। কি হইছে তোর? এমন করছিস কেন? তোর জামাইকে? কথার মাঝে জামাই আসলো কোথা থেকে? আয়। বিরক্তি নিয়ে মুখের সামনে ফোন তুলে তাকাতে ইশারা করল। আয়াতের হাতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি ইয়াদ ভিডিও কলে, সাদা কালো ইউনিফর্মে গাড়ির সিটে হেলাল দিয়ে আছে, চোখ দুইটো তার অসম্ভব লাল, মুখে তার ক্লান্তির ধকলের ছাপ বোঝা যাচ্ছে তাকে দেখে, কিন্তু মুখে তার সব সময়ের মতো সেই ঘায়েল করার মাতাল করা হাসি দিতে আমাকে ভুলছেন না। এত ক্লান্তির মাঝেও উনি উনার মাতাল করা হাসি থেকে বিরতিহীন থাকেন না। কিন্তু আজকের দিনে উনি ডিউটিতে গেছেন দেখেই রাগে আমার আকাশের মেঘগুলো রাগে গর্জন করে উঠল। আমি রাগে ফুসস করে অভিমানী সুরে বলে উঠলাম, এই আপনি আজকের দিনে অফিসে গেছেন? আজকে না গেলে কি মহাভারত আপনার অশুদ্ধ হয়ে যেত বলুন? চুপ কেন? রেগে উনি আমার বিপরীতে শুধু হাসলেন আর মাথা নাড়িয়ে ছোট করে উহু বলে উঠল, 10 কেজির ওজনের লেহেঙ্গা পরে দাঁত দ্বারা হাতের নখ কেটে অস্থির হয়ে পুরো ঘরময় জুড়ে পায়চারি করছি। কিছুক্ষণ আগে আমাকে ইয়াদের কিছু কাজিনরা মিলে ইয়াদের ঘরে রেখে গেছে বাসর ঘর নামক ফুলের মাঝে। তখন থেকেই টেনশনে ভয় আমার পিত্ত আত্মা রুহ কলিজা হাত পা অতি বরফের মতো জমে বেহাল হয়ে যাচ্ছে মুহূর্তে। ঘড়িতে শুকনো ঢোক গিলে তাকিয়ে দেখি রাত 1:20 বাজছে। যতই রাত গভীর হচ্ছে ততই ভয়ে সে আরো জোরো হচ্ছে মনে। অন্ধকার ডিম লাইটের আলোতে রুমে ভুতুরে মতো আওয়াজ করে উঠল আমার ফোনের মেসেঞ্জার এর টোন। আমি ভয়ে বুকে থু থু দিয়ে আশেপাশে তাকিয়ে কাপা কাপা হাতে ড্রেসিং টেবিল থেকে হাত বাড়িয়ে ফোন নিলাম। ফোনের লক খুলতেই নাম ভেসে উঠল চোখের সামনে, আয়াত হোসেন নুরাহাত। মেজাজ গেল আমার তিব্ব মাঞ্চ রটে। একরিয়াস বিরক্ত নিয়ে মেসেজিং ঢুকেই আয়াতের মেসেজ সিনন করলাম, দোস্ত কি করস? ঘুমিয়ে পড়েছিস?
একটা কথা ছিল, খুব দরকার বলা তোকে। না, ঘুমাইনি, কি বলবি বল। দোস্ত, বেস্টিদের বেস্টি হোক প্রিভেটি মাইন্ড থেকে নিউটন একখানা গোপন শুয়ে সন্ধান জানা ছিল তোর থেকে। তুই এত রাতে আমাকে ব্যাঙের নিউটনের শুয়ে জানার জন্য মেসেজ দিয়েছিস। জানিস আমি কত টেনশনে ছিলাম। জানি তো, তাই তো খোঁজ খবর নেওয়ার জন্য তোকে মেসেজ দিল ম। যত হোক বেষ্টিতমা বলে একটা কথা আছে। আচ্ছা দোস্ত, আজকের দিনে তোর থেকে একটা সায়েন্স জানার ছিল। কি? আমি বিরক্তি নিয়ে টাইপিং করলাম। বাসর রাতে বিলাই মারে কেমনে রে, আর মারলে ও কথাটা কি সত্য? আয়াতের এমন মেসেজ দেখে আমার মেজাজ গেল তীব্র পরিমাণ চটে, কতটা বেয়াদ্দপ। আমি রেগে বোম হয়ে কিছু টাইপিং করতে যাব, তখনই পিছে দরজা খোলার আওয়াজ পেলাম। আমি কাপা হাতে এক ঢোক গিলে ফোন নিয়ে ঘুরে পিছু তাকাতেই ঘরের মৃদু ডিম লাইট আলোতে দেখি ইয়াদ। উনি ধীর পায়ে আমার দিকে আসতে লাগলেন। সামনে এসেই বিরক্ত নিয়ে কপাল বাজ করে বলে উঠলেন, এই কি তুমি চেনজট কেন করনি এখনো? আমি কিছু বলতে নিব, বিপরীতে উনি আমাকে মাঝপথে ব্রেক কষে দিল হাত দিয়ে, আবার বলে উঠলেন, যাও ফ্রেশ হয়ে এসো। আমি ছোট করে এক নিঃশ্বাস নিয়ে হাতে থাকা ফোনটা পুনরায় ড্রেসিং টেবিলে উপরে রেখে তারপর আয়নার সামনে দাঁড়িয়ে গায়ে থাকা সব গহনাগাটি এক এক করে খুলে রাখতে লাগলাম। এখন মনে হচ্ছে শরীরটা মধ্যে ফাইনালি একটু জান এসেছে আবার। গহনা সব খুলে হাফ ছেড়ে আলমারির সামনে হাঁটা দিল ম। আলমারির সামনে থেকে আমার রাখা লাল লাগেজটা সোফার উপর তুলে ভিতর থেকে একটা সাদা কালো তাঁতের শাড়ি হাতে নিলাম। ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। পাক্কা আধা ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হলাম লং শাওয়ার নিয়ে। রুমে এসে চোখ বুলিয়ে আশেপাশে তাকিয়ে দেখি ইয়াদ রুমে কোথাও নেই। আমি হাতে থাকা তোয়ালে দিয়ে চুলগুলো মুছতে লাগলাম। হঠাৎ পিছু থেকে ইয়াদ বলে উঠল, অজু করেছে। আমি পিছু তার দিকে তাকিয়ে দুই দিকে মাথা দুলালাম, যার অর্থ না। উনি নিচের দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস নিয়ে আমার দিকে পুনরায় আবার চেয়ে বলে উঠলেন, অজু করে এসে নূর নামাজ পড়ব। আমি হাতে থাকা তোয়ালেটা ড্রেসিং টেবিলের সামনে ছোট চেয়ারে রেখে ওয়াশরুমে চলে গেলাম অজু করতে। মিনিট 5 পর অজু করে এসে দেখি ইয়াদ মাথায় টুপি পরে দুইটো জানেমাজ বিছিয়ে দাঁড়িয়ে আছে। আমি লাগেজ থেকে নামাজের হিজাবটা খুঁজে পরে নিলাম আর তার সাথে গিয়ে দাঁড়ালাম জানামাজে। নামাজ শেষ হতেই ইয়াদ জানামাজ দুইটো বাজ করে নিজ জায়গায় রেখে দিল ন। আমার ঘুমে চোখ দুইটো ছোট হয়ে আসছে, তাকিয়ে থাকতে আর পাচ্ছি না। গত 2 দিন ধরে ঠিক করে ঘুম হয়নি ব্যাঙের বিয়ের প্রোগ্রামের জন্য। আচ্ছা কি করব এখন আমি? ঘুমিয়ে পড়ব। হ্যাঁ তাই ভালো, চুপচাপ ঘুমিয়ে পড়ি। খাটের সামনে যেতেই ইয়াদ বলে উঠল, কফি খাবে নূর আমার সাথে? আমি ঘুরে ইয়াদের দিকে তাকালাম। চোখের ঘুমগুলো নিমিষেই ছুটে পালাই পালাই করল চোখ থেকে। মনে পড়ে গেল ইয়াদের সেই দিনের দেওয়া মেসেজের কথা। বারান্দা নিচে ছোট করে একটা তোশক বিছানো, তার মাঝ বরাবর একটা পিলো দেওয়া। বিছানার আশেপাশে কিছু মরিচা বাতি দিয়ে ডেকোরেশন করা, দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু সবথেকে অদ্ভুত ব্যাপার হলো পুরো বারান্দা গ্রিলযুক্ত, কোনায় কোনায় ক্যাকটাস লাগানো। ভূতরাও যে এখানে আসতে ভয় পাবে, আর আসার আগে এত কাটা দেখে 2 বার যে মনে মনে ভাববে, কোনো সন্দেহ নেই। এই অদ্ভুত দর্শন সায়েন্সটা আমার মাথায় ঢুকল না। বারান্দা থাকে ফুলের রাজ্য, আর এখানে কাটার রাজ্যসভা করে রেখেছে কেন? কি দেখছ? ফ্রিতে পাগলের কারবার ক্রতি দেখছি। বিড়বিড় করে, কিছু বললে? কই না তো। কি আর বলবে? মেকি হাসি দিয়ে উনি আমার পাশে এসে ঘায়ের সাথে একদম ঘা ঘেঁষে বসলেন।
আজ আমি আর কিছু বললাম না, তাকে শুধু চুপ করে মাথা নিচু করে বসে আছি। উনার এত কাছে আসায় মনের হাতুড়িগুলো জোরে জোরে ডাকঢোল বাজাতে শুরু করেছে। ইতিমধ্যে উফফ বাঁচা যায় না এগুলার জ্বালায়। সাথে নিমিষেই মনে পড়ে গেল সেই কিছুদিন আগে কথা। উনি আমার সামনে এসে সামান্য কথা বললেই আমার কাঁপাকাঁপি শুরু হয়ে টাইটাই ফিস হয়ে যেত ভয়। কিন্তু আজ মনের মধ্যে একছাক ভালো লাগা কাজ করছে, হয়তো এটাকেই বলে তিন কবুল বলার পরিণতি। আমি নিঃশব্দে আশেপাশে তাকিয়ে মুহূর্তকে অনুভব করছি। উনি পাশে থাকা ছোট ফ্লাক্স থেকে এক মগে কফি ঢেলে আমাকে হাত বাড়িয়ে দিল, এক গাল হাসি দিয়ে, আর এক মগে নিজের জন্য নিলেন কিছু। আমি ছোট করে মনের সুখে কফি মগে চুমুক দিতেই মুখ আর মুখ রইল না আমার। নিমিষেই ভালা লাগা থেকে সেকেন্ডে টর্নেডোর গতিতে পরিবর্তন হয়ে করলা জুসে চিরতা রসকস যুক্ত হয়ে গেল। আমি খাক্ক করে কাশতে কাশতে নাকে মুখে কফি উঠে গেল, ফেলে দিল ইয়াদের উপর কিছু। ইয়াদ বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। বুঝার চেষ্টা করছেন আমার দিকে তাকিয়ে আসলে হলোটা কি। দোক্কা আমি কাশতে কাশতে, ফুঁসতে ফুঁসতে রাগে দুঃখে বলে উঠলাম, কত বড় বদ্ধ লোক আপনি, এই ছিল আপনার মনে। আমার আগেই বুঝা উচিত ছিল। আপনি যে আমার সাথে সব সুদে আসলে প্রতিশোধ নেওয়ার চিন্তায় আছেন। কি বলছো তুমি এইসব? বলি, মাথা কি ঠিক আছে তোমার? ঠিক ছিল, এখন ঠিক নেই। সব আপনার জন্য হইছে। এই কি খাওয়াসেন আমারে? ইয়াগগো থু থু থু। এই কি করছো তুমি? আমার ক্যাকটাস গাছে ফেলছো কেন? রেগে। এখানে বউ মরছে, তাহার তা চিন্তা নাই। সে পড়ে আসে তার কাটা নিয়ে। এত যেহেতু চিন্তা, তাহলে কাটার সাথেই সংসার শুরু করতেন রাগে দাঁতে দাঁত চেপে। আব্বু, এই তুমি কার হাতে হাত তুলে দিল আমার? সরি। আব্বুতে দেইনি, বরং আপনি জোর করে তুলে নিয়েছেন, ভুলে গিয়েছি। সামান্য একটা কফি খেয়ে যে কেউ এমন করতে পারে তা আমার জানা ছিল না। এটা কফি ছিল না, কফির নামে বিষ ছিল কোনটা? এই কারণেই বলি, আপনি যখনই মুখ খুলেন তখনই এমন চিরতাযুক্তা কথা কেন? খই ফুটে টাঙ্কিরে যে চিরতা থাকে তাই। ইউ আর কিছু বলা আগেই ইয়াদের ফোনে ভো ভো করে উঠল। ইয়াদ বসা থেকে দাঁড়িয়ে পকেট থেকে ফোন নিয়ে কানে ধরল। নূর ভ্রু কুচকে ইয়াদের দিকে তাকিয়ে মতিগতি বুঝার চেষ্টা করছে এত রাতে কিঠা বা কল দিল তাকে। ওই পাশ থেকে কি বলছে বোঝা যাচ্ছে না, কিন্তু ওই পাশের বিপরীতে ইয়াদ যে শুধু আচ্ছা আচ্ছা বলে মুখের বন্য করে ফেলছে তা শুনছি। ইয়াদ কথা শেষ করে পকেটে ফোন রেখে বলে উঠল, উঠো। কেন? আগে উঠো, তারপর বলছি। নূর বিরক্তি নিয়ে অলসতা জাহাজ নিয়ে হেলেদুলে বসা থেকে উঠল। চলো। কোথায়? কথায় কথায় এত প্রশ্ন কেন করো বলো তো? ঠাকুরমার ঝুড়িতে এত গল্প থাকে না যেতটা তোমার ঝুড়িতে প্রশ্ন থাকে। সহজ সরল হিসাব নিকাশ, তার একটাই কারণ, আপনার উপর আমার বিন্দু মায়েরও আর বিশ্বাস নাই তাই। কি আজ্ঞে জি। বড্ড কথা বলো তুমি, এখন চলো তো, গেলেই সব প্রশ্ন ঝুলি বুঝতে পারবা। বলেই ইয়াদ নূরের হাত শক্ত করে ধরে ছাদে নিয়ে আসল। এই আপনি আমাকে এই মাঝরাতে ছাদে কেন নিয়ে এসেছেন? বলি, ভূতের ভয় টয় নেই মনে? হুস বলে নূরকে গুড়িয়ে ইয়াদের বুকে পিঠ ঠেকিয়ে নূরের কাঁধে ইয়াদের থুতনি রাখল। নূর কাপা কাপা গলায় বলে উঠল, রোমাঞ্চ করবেন ভালো কথা, তা ছাদে কেন? এখন যদি ভূত মশায় এসে রাগে আমার ঘাড়টা কটমট করে মটকিয়ে দিয়ে যায় তখন? ইয়াদ নূরের কথা শুনে নিঃশব্দে হেসে দিল। হাতের ইশারা করল সামনে তাকাতে। কি? আমার দিকে না তাকাই সামনে তাকাও, তাহলে বুঝবা। নূর বিরক্তি নিয়ে সামনে তাকাতে
পুরো আকাশ জুড়ে চারদিকে ফানুসের সমাহার। নূর হ্যাঁ করে তাকিয়ে আছে আকাশের দিকে। হঠাৎ সামনের 4 তালা ভবন থেকে কেই যেন ওদের এইখানে বড় বড় 2টি লাইট ছুড়ল। নূরের এখন মনে চাচ্ছে ঠ্যাঠিয়ে কষে 2টো চড় দিতে। নূর চোখ হাত দিয়ে বিরক্ত নিয়ে পিছে তাকাতে আর এক দফা থ হয়ে গেল। ছাদের দেওয়ালে বড় বড় অক্ষরে সেই আলোতে ভেসে উঠেছে ভালোবাসি প্রয়েশী অফুরন্ত ভালোবাসি তোমাকে। নূরে চোখে পানিগুলো চিকচিক করছে। সাদা এই মেঘের আড়ালে শুভ্র সেজে তুমি আসবে আমার হয়ে নতুন সাজে, নতুন ভোর নিয়ে। সময় যেন থেকে গেছে, চারদিকে স্তব্ধ এই অপেক্ষার আদৌ প্রহর কি শেষ নেই। ইয়াদ বলে উঠল, হুমায়ুন স্যারের একটা উক্তি আছে জানেন তো, সবাই অপেক্ষা করে কিন্তু সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না। ইয়াদের বিপরীতে নূর বলে উঠল, মানে? দেখেছিলাম, লাগবে না কারো ভালোবাসা। প্রত্যেক মানুষই প্রেমে পড়ে, কেউ প্রকাশ করে, আবার কেউ অপেক্ষা করে। তা তুমি কি করছিলে শুনি? প্রশ্ন বিন্দুতে জিজ্ঞাস করল। অপেক্ষা, এটাও এই সাইকোর জন্য। তাহলে বলনি কেন? অসহায় সুরে। কারণ আমি আপনার মতো অত শত অসভ্য আর বেএলাজ না। আর আগে আপনি অত বহিঃপ্রকাশ করেননি নিজের কথা, তাহলে আমি কেন বলবো বলুন? ভ্রু কুঁচকে। তা আজ কেন বলছেন এই কথাগুলো? চোখ ছোট করে পাকিয়ে। আজ নেই কোনো বাধা মোদের মাঝে, তাই। ইয়াদের কাঁধে নিজের 2 হাত দিয়ে। ইয়াদ নূরের কোমর 2 হাত দিয়ে চাপ দিয়ে নিজের আরও কাছে এনে কানের সামনে গিয়ে ফিসফিস করে বলল, অসভ্য, বেএলাজ, অভদ্র, সাইকো যাই হয়ে থাকি না কেন সবই তোমার জন্য হয়েছি। কপালের সাথে কপাল ঠেকিয়ে। 3 বছর পর। অপারেশন থিয়েটারের সামনে এদিক সেদিকে পায়চারি করছে ইয়াদ। ভেতর থেকে নূরের আর্তনাদ স্পষ্ট শুনতে পাচ্ছে ইয়াদ, কিন্তু কিছুতেই ভিতরে যেতে পারছে না। দীপ্ত, ইরফান এবং অনিক সান্ত্বনা দিচ্ছে ইয়াদকে, কিন্তু ইয়াদ কিছুতেই শান্ত হচ্ছে না, বারবার ভেতরে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইশারা নিজের কোলে থাকা 1 বছরের ছেলের কান্না থামাচ্ছে আর মাকে সান্ত্বনা দিচ্ছে। আয়াত 7 মাসের ভারী পেট নিয়ে চুপচাপ এক কোণায় দাঁড়িয়ে আছে। দীপ্ত চোখের ইশারা দিয়ে বারবার বলছে বসতে, কিন্তু ও কিছুতেই বসতে চাইছে না। জি হ্যাঁ, দীপ্ত আর আয়াতের বিয়ে হয়েছে 2 বছর হলো, আর 7 মাস আগে তারা জানতে পেরেছে তাদের কোল ও আলো করে কেউ একজন আসবে। এই মুহূর্তে সবাই চিন্তিত নূরকে নিয়ে। হঠাৎ থিয়েটারের ভিতর থেকে নূর চিল্লিয়ে বলে উঠে, ইয়াদের বাচ্চা তুই কই শালা খচ্চর, আমি তোরে ছাড়মুনা বলে দিল ম। এই বলে জোরে চিৎকার করে। কিছুক্ষণ পর নূরের সারাটু শব্দ বন্ধ হয়ে যায়। এতে ইয়াদ ভয় পেয়ে গেল এবং অপারেশন থিয়েটারের দরজার সামনে পাগলের মতো ই নূর নূর বলে চিৎকার করে ধাক্কাতে লাগল আর কান্না করতে লাগল। কেউ ওকে থামাতে পারছে না। এমন সময় বাহির থেকে থিয়েটারের ভিতর থেকে ভেসে আসা বাচ্চার কান্না শুনতে পেল ইয়াদ। আসিফ সাহেব আর রফিক সাহেব 2 বন্ধু একে অপরকে জড়িয়ে ধরে আনন্দে চিল্লিয়ে বলে উঠে আলহামদুলিল্লাহ। থিয়েটারের দরজা খুলে হাসি খুশি মুখে ডাক্তার এসে বললেন, কংগ্রেস, আপনার মেয়ে হয়েছে। ডাক্তারের কথা শুনে সবাই খুশিতে হেসে দিল, শুধু ইয়াদ বাদে। ইয়াদ উত্তেজিত কণ্ঠে বলে উঠে, আমার ওয়াইফ নূর কেমন আছে? ও ঠিক আছে তো, কিছু হয়নি তো ওর? ডাক্তার বেশ ভালো আছে, ভয়ের কিছু নেই। আসুন দেখে যান, মা ও মেয়েকে, আপনার ওয়াইফ আপনাকে ভিতরে ডাকছেন। ডাক্তারের কথাটা বলতে দেরি, কিন্তু ইয়াদের ঝড়ের গতিতে ভেতরে যেতে দেরি নেই। ইয়াদ থিয়েটারে এসে দেখে এক নার্স নূরের পাশে দাঁড়িয়ে বেবি দেখাচ্ছে আর নূর চোখের পানি ঝেড়ে বাবুর হাত ধরে আছে। বাবু হাত মুখে কপালের সামনে এনে ছড়াছুটি করে কেঁদেই যাচ্ছে, একবার আধো আধো ছোট নতুন হাত মুঠো করছে তো একবার খুলছে।
নূর নার্সের দিকে তাকাতেই নার্স মুচকি হেসে নূরের কোলে তার ছোট্ট রাজকন্যাটাকে নূরের হাতে দিল। এখনো কেঁদেই যাচ্ছে বাবু হাত পা ছড়িয়ে। ইয়াদ দরজার সামনে দাঁড়িয়ে এই মুহূর্তকে তৃপ্তি নিয়ে অনুভব করছে আর দেখছে। সুখের মুহূর্তেগুলো আসলেই এক অন্যরকম ভালো লাগা অনুভূতি হয়। এক পা করে নূরের দিকে যেতে থাকে ইয়াদ। নূর বাবুর ছোট ডান হাতটা নিজের হাতে নিয়ে ছোট করে চুম্বন করল। নূর চোখ তুলে সামনে তাকাতেই দেখল ইয়াদ দাঁড়িয়ে আছে আর তার চোখ মুখ লাল হয়ে আছে। তার চোখগুলো বলে দিচ্ছে নূরকে সে যে কত কান্না করছে বাহিরে। এতে নূর নিঃশব্দে হাসল। ইয়াদ চুপচাপ নূরের পাশে বসে বাবুর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। নূর ইশারা করল বাবুকে নিতে, কিন্তু সে ঠোঁট কামড়িয়ে মাথা দুলিয়ে না করল। এতে নূরের রাগ হল। ক্ষণিক সময় বাদে বাবুর মাথায় হাত বুলাল ইয়াদ এবং তার কপালে গম্ভীর চুম্বন করে কান্না করে দিল। তারপর নূরের কপালে কপাল রেখে বলে উঠল, থ্যাংক ইউ নূর, আমাকে ইয়ান না দিয়ে ইনায়াত দেওয়ার জন্য। আজ জানো না তুমি আমাকে ঠিক কতটা খুশি দিয়েছ। তুমি আমাকে একটা রাজকন্যা উপহার দিয়েছ, যা অবিকল তোমার মতো হয়েছে দেখতে। নূর ইয়াদের চোখের পানিগুলো ক্যানালযুক্ত হাতে মুছে দিল। ইয়াদের হাতে উপর নিজের হাত রেখে বলে উঠল তার বিপরীতে, উহু, আমি কিছু করিনি, সবটাই আল্লাহর রহমতে হয়েছে। আপনি জানেন কখন আল্লাহ প্রথম সন্তান হিসেবে কন্যা সন্তান দেন আমাদের? যখন আল্লাহ তাআলা আমাদের উপর খুব করে বেশি খুশি হন, তখন আশীর্বাদ স্বরূপ আমাদের কোলে প্রথম সন্তান হিসেবে কন্যা সন্তান দেন। আর কে জানতো মশায়, আমার মতো ভোলা ভালা একটা নিরহ বাচ্চা মেয়ের কপালে এমন সাইকো ছেলে লিখা ছিল, যে কথায় কথায় খালি আমাকে ধমকাই সবই কিস্সাত বুঝলেন, তাই তো ঘুরে ফিরে এসে এক করে দিল ন আমাদের। অতঃপর এই সাইকো ইয়াদ থেকে নূর মিশে আমাদের কোল আলো করে আজ কন্যা সন্তান ইনায়াত এসেছে। বুঝলে আমার ইনায়াতের বাবাই? ইয়াদ নিমিষেই হেসে দেয় নূরের কথা শুনে। বেঁচে থাকুক তাদের টকঝাল ভালোবাসা, এভাবে চলুক সবসময় এবং ভালো থাকুক তাদের ছোট পরিবার। মেঘের আড়ালে ফিরে আসা। সমাপ্ত।